নমস্কার আমার সকল ষষ্ঠ শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। বন্ধুরা, সামনেই তো তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, আর তার জন্যই আজ নিয়ে চলে এসেছি বাংলা থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। বন্ধুরা, প্রতিটি অধ্যায় থেকে হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্নই তোমাদের সামনে তুলে ধরা হয়েছে, যেগুলি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা বেশ প্রবল। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসি, দেখো, বঙ্গ আমার জননী আমার অধ্যায় থেকে প্রতিটি প্রশ্নের মান 2 অথবা 3। প্রথম প্রশ্ন, মায়ের বেশ মলিন এবং কেশ রুক্ষ কেন? পরের প্রশ্ন, অর্ধজগৎ ভক্তি প্রণত চরণে যার। অর্ধজগৎ বলতে কবি কি বুঝিয়েছেন, তার সাথেই কার চরণে তা প্রণত হয়েছে তা তোমাদের লিখতে হবে। পরবর্তী প্রশ্নে আসি, দেখো, যার প্রত্যেকটির মান 5। প্রথম প্রশ্ন, তুই তো মা সেই ধন্য দেশ কোন কবিতার অংশ? কবিতার লেখককে, তার সাথেই মা কিভাবে ধন্য হয়েছিলেন? পরের প্রশ্ন, বঙ্গ আমার জননী আমার কবিতায় যে দেশপ্রেমের ভাবাবেগ ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। চলে আসছি পরবর্তী প্রশ্নে, কেন গো মা তোর মলিন বেশ? মা বলতে এখানে কাকে বোঝানো হয়েছে, তার সাথেই তাকে মা বলা হয়েছে কেন, এবং কবি দেশকে আর কি কি নামে সম্বোধন করেছেন তা তোমাদের লিখতে হবে। এই হলো বঙ্গ আমার জননী আমার থেকে প্রশ্ন। এবার আসছি পরবর্তী অধ্যায় শহীদ যতীন্দ্রনাথ দাস থেকে প্রতিটি প্রশ্নের মান 2 অথবা 3। প্রথম প্রশ্ন, কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার অধিবেশনে কি ঘটেছিল? পরের প্রশ্ন, জেলে যতীন দাসের পাশে স্লেট পেন্সিল রাখা হয়েছিল কেন, তার কারণ তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, জেলে অনশনের সময় যতীন জ্ঞান হারিয়ে ফেলেন কেন? পরের প্রশ্ন, যতীন দাসকে কবে কোথা থেকে গ্রেপ্তার করা হয়, তার সাথেই যতীন দাসের ভগিনীর নাম কি? এবার আসছি পরবর্তী ভাগে প্রতিটি প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, অনশন করার আগে যতীন তার সহযোদ্ধাদের কি অঙ্গীকার করান, তার সাথেই তিনি অনশন ভঙ্গ করবেন না বলে কেন জানান তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, যতীন দাসের পিতা কোথায় চাকরি করতেন, তার সাথেই 14 জুন 1929 সাল যতীন দাসকে কেন গ্রেপ্তার করা হয়, এবং যতীন দাসের ভাই কিরণ দাসকে কেন সেন্ট্রাল জেলে আনা হয়েছিল তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী অধ্যায় মোরা 2 সহোদর ভাই প্রতিটি প্রশ্নের মান 2 অথবা 3। প্রথম প্রশ্ন, আমাদের হীন দশা এই তাই, হীন দশার কারণ উল্লেখ করো। পরের প্রশ্ন, বাইরে শুধু রঙের তফাৎ ভিতরে ভেদ নাই, রঙের তফাৎ বলতে কবি কি বুঝিয়েছেন? এবার আসছি পরবর্তী ভাগে মোরা 2 সহোদর ভাইয়ের 5 নম্বরের প্রশ্নে। প্রথম প্রশ্ন, চাঁদ সুরুষের আলো কেহ কম বেশি কি পাই? চাঁদ সুরুষের আলো বলতে কি বোঝানো হয়েছে, তার সাথেই উক্তিটির অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে দাও। এবার আসছি পরবর্তী অধ্যায় ধরাতল প্রতিটি প্রশ্নের মান 2 অথবা 3। প্রথম প্রশ্ন, আমি যেন চলিয়াছি বাহিয়া তরণী, আমি কে এবং কুলে কুলে তিনি কি দেখেছেন তা তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, সুখ দুঃখকে কবি ভাই বোন বলে তুলনা করেছেন কেন, বা কবির এমন মনে হয়েছে কেন তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী ভাগে প্রতিটি প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, মনে হয় এ সব নিয়ে এ ধরনই ভালো, কখন পৃথিবীকে কবির ভালো বলে মনে হয়, আর এমন মনে হওয়ার কারণ কি তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, কবির কল্পনার নৌকাযাত্রায় কি কি দৃশ্য তিনি দেখেছেন তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী কবিতায় কিশোর বিজ্ঞানী প্রতিটি প্রশ্নের মান 2 অথবা 3। প্রথম প্রশ্ন, মন লাগে না খেলায়, কার খেলায় মন লাগে না, তার সাথেই তার পরিবর্তে কিশোরটি কি করতে পছন্দ করত তোমাদের সেটি লিখতে হবে। পরের প্রশ্ন, সেদিনের কিশোরটি পরিণত বয়সে উপনীত হলে তাকে কি করতে দেখা যায়। এবার আসছি পরবর্তী ভাগে 5 নম্বরের প্রশ্নে, ঝিনুক কুড়োয় জ্ঞানের সাগর বেলায়, উক্তিটির তাৎপর্য উল্লেখ করো। পরের প্রশ্ন, বৃদ্ধ এখন সুধায় লোকে, কে এখন বৃদ্ধ, তার পাশাপাশি লোকে তাকে কি জিজ্ঞেস করে এবং তার উত্তরে তিনি কি বলেন তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী গল্পে হাবুর বিপদ প্রতিটি প্রশ্নের মান 2 অথবা 3। প্রথম প্রশ্ন, ছেলেটা চর্চা রাখলে বড় হয়ে নির্ঘাত সাহিত্যিক হবে, ছেলেটি সম্পর্কে এমন কথা বলার কারণ উল্লেখ করো। পরের প্রশ্ন, এটাই সুধীরবাবুর মেথড, মেথডটি কি তা লেখো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, নিতাই শাস্তি পেল কেন? পরের প্রশ্ন, হাবু শেষের বেঞ্চে বসতে চায় না কেন, তার সাথেই শেষ পর্যন্ত সে কোথায় গিয়ে বসেছিল তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন,
সুধীরবাবু কোন অন্যায়কে ক্ষমা করেন না? এবার আসছি হাবুর বিপদেরই 5 নম্বরের প্রশ্নে। প্রথম প্রশ্ন, তার কাছে রহস্য পরিষ্কার হয়ে গেল। কোন রহস্যের কথা এখানে বলা হয়েছে? তার সাথেই কিভাবে তার জট ছাড়লো তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, তবেই রচনার প্রকৃত সাহিত্য মূল্য আসবে। সুধীরবাবুর মতে কিভাবে একটি রচনা সাহিত্যিক দিক থেকে অনন্য হয়ে ওঠে তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। সুধীরবাবুর একটি মুদ্রাদোষ, কী সেই মুদ্রাদোষ এবং কখনই বা তার বহিঃপ্রকাশ ঘটেছিল তা তোমাদের উল্লেখ করতে হবে। এই হল হাবুর বিপদের যাবতীয় প্রশ্ন। এবার আসছি পরবর্তী গল্পে ননিদা নট আউট। প্রতিটি প্রশ্নের মান 2 অথবা 3। প্রথম প্রশ্ন, বোলিং ক্রিজে পৌঁছাবার আগে বিষ্টু কী কাণ্ড করেছিল? পরের প্রশ্ন, সিসিএইচ খেলোয়াড়দের মুখ ম্লান হয়ে গিয়েছিল কেন? তার সাথেই ননিদার মুখে সেই সময় কোনো বিকার ছিল না কেন, তার কারণ তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। নতুন এক সমস্যার উদ্ভব হলো, নতুন সমস্যাটি কি তা তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, ফিল্ডাররা মাঠে কি করছিল তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী ভাগে। প্রতিটি প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, চটপট মঞ্জুর হয়ে গেল। কোন আবেদন মঞ্জুর হয়ে গেল? এখানে আবেদনকারী কে ছিলেন এবং তার সাথেই তার এমন আবেদনের কারণ কি ছিল তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, সারা মাঠ অবাক শুধু ননিদা ছাড়া। কোন ঘটনা ঘটেছিল সেই সময় এবং ননিদাই বা সেখানে অবাক হলেন না কেন, তার কারণ তোমাদের লিখতে হবে। এবার আসছি তোমাদের সহায়ক পাঠ হযবরল থেকে। প্রতিটি প্রশ্নের মান 3 অথবা 5। প্রথম প্রশ্ন, আমি মোকদ্দমায় রায় দেব। পেঁচার রায় দেওয়ার ঘটনাটি নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, হযবরল গল্পে তোমার কোন চরিত্রটি সব থেকে বেশি ভালো লেগেছে এবং সেই ভালো লাগার কারণ কি তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। ধর্মাবতার হুজুর উক্তিটি কার? কাকে উদ্দেশ্য করে এই উক্তি করা হয়েছে? তার সাথেই এর পরে সে কী বলেছে তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, সব জিনিসের সে নামকরণ করত। সে কে? আর কোন কোন জিনিসের সে নামকরণ করেছিল? শেষ পর্যন্ত তার পরিণতি বা কী হয়েছিল তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। হুজুর, এরা সব পাগল আর আহাম্মক, এদের সাক্ষীর কোনো মূল্য নেই। উক্তিটি কার? এরা বলতে এখানে কাদের বোঝানো হয়েছে? তার সাথেই তার এমন বলার কারণ কি তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, উদ্ভুদর কীর্তিকলাপ নিজের ভাষায় লেখো। এবার আসছি আমরা রচনার অংশে। যাদের বিদ্যালয়ে রচনা পড়বে তাদের জন্য এই রচনাগুলি খুবই গুরুত্বপূর্ণ। যেমন রয়েছে দেখো, প্রথমেই শীতের একটি বনভোজনের দিন। পরের রচনা বাংলার উৎসব। তারপরেই রয়েছে উৎসব মুখর শরৎ। এছাড়া রয়েছে তোমার বিদ্যালয় এবং ঋতুরাজ বসন্ত। এবার আসছি চিঠির অংশে। বিদ্যালয়ের সামনে রাস্তায় যানজটের সমস্যা সমাধানের অনুরোধ জানিয়ে স্থানীয় প্রশাসনের কাছে একটি চিঠি লেখো। পরের চিঠি, বিদ্যালয়ের দেওয়াল পত্রিকা প্রকাশের আবেদন জানিয়ে প্রধান শিক্ষককে চিঠি লেখো। এবার আসছি পরবর্তী প্রশ্নে। বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানিয়ে প্রধান শিক্ষককে চিঠি লেখো। পরের চিঠি রয়েছে দেখো, আসন্ন পরীক্ষার প্রস্তুতি কেমন হয়েছে তা জানিয়ে পিতার কাছে একটি চিঠি লেখো। বন্ধুরা, এই হলো আমাদের আজকে যাবতীয় প্রশ্ন উত্তর। আশা করি ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত কার্যকর হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও, কারণ তোমাদের সহযোগিতা আমাদের আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও আনতে অনুপ্রাণিত করবে। তোমাদের পরীক্ষার জন্য অসংখ্য শুভেচ্ছা রইল। তোমরা যারা এতক্ষণ ভিডিওটি দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো। নমস্কার।